জি, আমি আইসক্রিম বিক্রি করছি পাড়ায় পাড়ায় গিয়ে। আর আমাদের যে স্থানীয় লোকাল মানুষজন আছে ওরা সেই সময় দেখতো আমাকে যে এই ছেলে মানে আইসক্রিমও বিক্রি করে আবার দিকে গিয়ে পড়াশোনা করে। এটা খুবই আমাকে তখন অনুপ্রাণিত করতো মানুষজন। তা আমি এটা সবসময় মাথার মধ্যে নিতাম যে মানে সমাজের মধ্যে সবাই হয়তো হুট করে দেখা যায় আব্বা মারা গেলে কোনো একটা ঘটনা ঘটে গেলে পড়াশোনা থেকে বিরত থেকে যায়। তা আমার মাথায় এটা সবসময় কাজ করতো না, পড়াশোনা তো বিরত থাকা ঠিক না, ওইটা চালিয়ে নিয়ে আমি যেন ভবিষ্যতে একটা সমাজের মুখ উজ্জ্বল করতে পারি, একটা নিজের প্রতিষ্ঠিত হতে পারি, সেই চিন্তা সবসময় মাথার মধ্যে থাকতো। আর একটা মাথার মধ্যে সবসময় থাকতো সেটা হচ্ছে উদাহরণ সৃষ্টি করা। আমি চাইতাম যে সমাজের মধ্যে একটা উদাহরণ সৃষ্টি করি। আমি মোহাম্মদ সেলিম, আমার বাড়ি মরিয়ামনগর সওদাগরপাড়া, কুশিপাড়া বলে অনেকে চেনে আমাদের বাড়ি, সোনালী ব্যাংকের পূর্ব পাশে খালেক মাস্টারের বাড়ি বলে আমাদের বাড়ি। তো আমি এখন বর্তমানে একজন অ্যাডভোকেট। আমার এই অ্যাডভোকেট হওয়ার পেছনে একটি সংগ্রামের গল্প আছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো বিগত 15ই মার্চ 2026 তারিখে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রকাশিত ভাইভা রেজাল্টের মধ্যে আমি উত্তীর্ণ হয়ে আমি আমার এই অ্যাডভোকেটশিপটা অর্জন করেছি আর কি। তো বর্তমানে আমি অ্যাডভোকেট পেশায় নিয়োজিত আছি। এসএসসি কোন সালে দিয়েছেন আপনি? আমি এসএসসি দিচ্ছি 2007 সালে আচ্ছা, রাঙ্গুনিয়া হাই স্কুল, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। আচ্ছা, ইন্ডিয়া কোথা থেকে দিচ্ছেন এবং অ্যাডভোকেট কোথা থেকে? আমি ইন্টারমিডিয়েট দিছি 2009 সালে রাঙ্গুনিয়া কলেজ থেকে। আর আমি অ্যাডভোকেটশিপ করেছি, এটা তো লম্বা একটা ইতিহাস মূলত। এটা তো আমাকে প্রথমে আইন শিক্ষা পড়তে হয়েছে। তো আইন শিক্ষা পড়ার জন্য এটা আমাকে প্রথমে বঙ্গবন্ধু ল টেম্পলে 2 বছরের কোর্স সম্পন্ন করতে হয়েছে। যদিও বা 2 বছরের কোর্স সম্পন্ন করার সময় থাকলেও মাঝখানে করোনা হওয়ার কারণে আমাদের প্রায় 5 বছর মতো চলে গিয়েছিল আর কি এটা। এরপরে আমি পাশ হওয়ার পরে সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি থেকে আমার ইন্টিমেশন ফর্ম পূরণ করি। যে ইন্টিমেশন ফর্মের মাধ্যমে আমি আমার পরবর্তী বার কাউন্সিলে যেন অংশগ্রহণ করতে পারি তার জন্য। এরপরে অনেক দীর্ঘ সময় অতিক্রম করে ভাইভা, এমসিকিউ, রিটেন, ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমি আল্লাহর রহমতে আমি অ্যাডভোকেটশিপ অর্জন করেছি। আচ্ছা ভাই, আমরা আজকে জানতে এসেছি একজন সফল একজন মানুষ, অর্থাৎ যিনি জীবনের সাথে যুদ্ধ করে মানে আপনারা এতটুকুতে আসছেন, আপনার এই যে সফলতার গল্পটুকু আমরা একটু শুনতে চাই। জি, আসলে সত্যি বলেছেন। আমি ছোটোবেলা থেকে আমাকে খুব কঠোর পরিশ্রম এবং কঠোর ত্যাগ আর সংগ্রামের মধ্য দিয়ে আমাকে এ পর্যন্ত আসতে হয়েছে। কারণ আমার ছোটোবেলায় বিশেষ করে 2003 সালের ঘটনা আর কি, মূলত তারও আগে 2001 সালের ঘটনা থেকে বলি। 2001 সালের দিকে আমার আব্বা মানে ক্যান্সার আক্রান্ত হয়। তো উনি একজন রিক্সা চালক ছিলেন। আমরা খুবই হতদরিদ্র পরিবারের সন্তান ছিলাম আসলে। তো 2001 সালে ওনার ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে 2 বছর উনি চিকিৎসা নিয়ে আস্তে আস্তে 2003 সালের দিকে মারা যান আর কি। তো এইটা মারা যাওয়ার সময় উনি আমাদের অত অর্থবর্তী বা অর্থবিত্ত ছিল না, সম্পত্তিও ছিল না। তো আমাকে করতে হয়েছে মূলত নিজ উদ্যোগে আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে। আমার 2 ভাই 2 বোন ছিলাম সে সময়। তো সেই সময়ে আসলে বলতে গেলে ক্লাস 7-এ ছিলাম আমি তখন, 2003 সালের ঘটনা। ওই সময়ে পরিবার চালানোর জন্য আমাকে বেশ কিছু কাজ আসলে করতে হয়েছিল সেই সময়। মানে অনেকগুলো কাজ, যে কায়িক শ্রম থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের ব্যবসা ছোটোখাটো, বিশেষ করে বলতে দ্বিধা নেই। সেটা হচ্ছে প্রথমত আমি আইসক্রিম বিক্রি করেছিলাম পাড়ায় পাড়ায় গিয়ে। সে সময়ে আমি বাবুচির সাথেও কাজ করেছি, অনেকের সাথে বয় হিসেবেও ছিলাম বিভিন্ন সময়, যেটা পরবর্তীতে বিভিন্ন ধরনের ছোটোখাটো হাট থেকে জিনিসপত্র এনে বিক্রি করার মতো সেটাও ছিল। এটা করছিলাম পাশাপাশি, কিন্তু পড়াশোনাটাও চালিয়ে গেছিলাম সেই সময়। তো অনেকে দেখতাম পিতা মারা গেলে অথবা পরিবারের যে কর্মক্ষম ব্যক্তি মারা গেলে অনেকে পড়াশোনা ছেড়ে দেয় আর কি। তো আমার ক্ষেত্রে এটা হয়নি, আমি পড়াশোনা চালিয়ে রাখছিলাম। তো এক্ষেত্রে পড়াশোনা চালিয়ে রাখার ক্ষেত্রে তো আসলে কাজটা তো অতি সহজ হয় না। তো ওটার জন্য আমি সবসময় চেষ্টায় ছিলাম পড়াশোনাটা চালিয়ে যাব, সংসারটাকে আমি এগিয়ে নিয়ে যাব। তো সে সময় থেকে কাজও করতাম, রাতের বেলায় পড়াশোনা করতাম, দিনের বেলায় কাজ করতাম।
তো আস্তে আস্তে এভাবে করে 2009 সালের দিকে ঘটনা। এই আমাদের রাঙ্গুনি স্কুলের হাই স্কুল রাঙ্গুনি আদর্শ ভূমিকা ফায়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী হিসাব বিভাগের টিচার অ্যাকাউন্টিংয়ের মোহাম্মদ মুসলিম উদ্দিন স্যার, উনি আমার এই বিষয়টা দেখতো সবসময়। দেখতো বলতে উনি ফলো করতো, আমি কোথায় যাই না যাই, কী করি না করি সেটা। তা আমার অবস্থা সম্বন্ধে উনি সবসময় এটা খোঁজখবর রাখতে রাখতে আস্তে আস্তে উনি আমার টিউশন ফি, বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ সময়, বইপত্র থেকে সহযোগিতা, অনেক সময় উনি আমাকে হেল্প করেছেন। তা আমি ওনার কাছে আসলে খুবই কৃতজ্ঞ সেই সময়টা। সে সে কৃতজ্ঞ স্যারটাকে, ওনার নামটা কি ওনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ মুসলিম উদ্দিন। ওই স্যারের নাম? ওই স্যারের নাম। উনি কোন স্কুলের টিচার? উনি বর্তমানে রানিং আমাদের রাঙ্গুনি আদর্শ ভূমিকা ফায়ার উচ্চ বিদ্যালয়ের টিচার হিসেবে বর্তমানে আছে। সে আলোকিত মানুষটিকে এখন কি বেঁচে আছে? জি, বেঁচে আছে। উনি এখনো কর্মরত আছে। শতায়ু দান করুক এমন একজন মানুষকে। জি। তো এরপরে আরও অনেক লম্বা ইতিহাস ধরতে গেলে যদি বলতে যাই আর কি, এটা দীর্ঘ একটা ইতিহাস। প্রতিদিনের যদি ঘটনা যদি বলতে যাই এখানে আসলে শেষ হবে না। কারণ আমার আম্মু তো আমার এই পথযাত্রার মধ্যে অনেক কন্ট্রিবিউশন করে গেছেন। উনিও অনেক বিভিন্ন ধরনের কাজকর্ম করে আমাদেরকেও লালন পালন করে গেছেন। আচ্ছা, আপনার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে, আপনার বাবা একজন রিক্সা চালক ছিল না, তারপর উনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়ার আপনাদের মাথার উপর থেকে যে আপনাদের ছায়াটা যখন চলে, তখন আপনাদের এই জীবন যুদ্ধের মধ্যে আপনাকে সবচেয়ে সহযোগিতা করছে কে? আমাদের জীবন যুদ্ধে সহায়তা প্রথমত বলতে হয় আমরা নিজে সহায়তা করছি প্রথমে। কারণ আমি যদি এই নিজ থেকে যদি আমি স্কুলে না যেতাম, অথবা আমি যদি নিজ থেকে যদি পড়াশোনার আগ্রহ না দেখাতাম, তাহলে আমার পক্ষে মনে হয় না কেউ আমাকে এই ইন্সপায়ারটা করার সুযোগ পেত আর কি। তো এরপরে সমাজের মধ্যে অবশ্যই কোনো না কোনো মানুষের হেল্প লাগে, করে মানুষ, এটাও ঠিক। সেক্ষেত্রে আমি বলবো আমার মামা আছে, এক প্রবাসী মামা হাসান মুরাদ, উনিও আমাকে যথেষ্ট হেল্প করতো। উনি বিদেশ থেকে আমাদের জন্য প্রতি মাসে কিছু হয়ে আমাদেরকে কিছু হেল্প করতো আর কি। তবে সে হেল্পটুকু আমাদের সে সময়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবুও একটা সংসার চালানোর জন্য তার ওই হেল্প হয়তো পুরোপুরি করা যায় না, ওনার তো সংসার আছে। তো আমি এটা নিজেকেও আবার কাজটাও করতে হইতো, এই আর কি, সবগুলো মিলে। লেখাপড়া করার জন্য তাহলে আপনি মানে বাবুজি কাজ করছেন, মানে আইসক্রিমে বিক্রি করছেন? জি, আমি আইসক্রিমে বিক্রি করছি পাড়ায় গিয়ে। আর আমাদের যে স্থানীয় লোকাল মানুষজন আছে ওরা সেই সময় দেখতো আমাকে যে এই ছেলে মানে আইসক্রিমও বিক্রি করে আবার দিকে গিয়ে পড়াশোনাও করে। এটা খুবই আমাকে তখন অনুপ্রাণিত করতো মানুষজন। তা আমি এটা সবসময় মাথার মধ্যে নিতাম যে মানে সমাজের মধ্যে সবাই হয়তো হুট করে দেখা যায় আব্বা মারা গেলে, কোনো একটা ঘটনা ঘটে গেলে পড়াশোনা থেকে বিরত থেকে যায়। তা আমার মাথায় এটা সবসময় কাজ করতো, না পড়াশোনা তো বিরত থাকা ঠিক না, ওইটা চালিয়ে নিয়ে আমি যেন ভবিষ্যতে একটা সমাজের মুখ উজ্জ্বল করতে পারি, একটা নিজে প্রতিষ্ঠিত হতে পারি, সেই চিন্তা সবসময় মাথার মধ্যে থাকতো। আর একটা মাথার মধ্যে সবসময় থাকতো, সেটা হচ্ছে উদাহরণ সৃষ্টি করা। আমি চাইতাম যে সমাজের মধ্যে একটা উদাহরণ সৃষ্টি করি, যেন মানে অন্যান্য পরিবারের শিশুরা, ছেলেরা এরকম কোনো অবস্থার মধ্যে পড়লে যেন তারা উঠে আসতে সাহস পায়। মানে আপনার লক্ষ্য ছিল, মানে শত বাঁধার পরেও আপনি কিন্তু লক্ষ্য থেকে ছুটেন নাই, ছুটে এক পাও পিছিয়ে হন নাই না? এক পাও পিছাই হয়নি, যদিও বা বাঁধা আসছে, অনেকবার বাঁধা আসছে। বাঁধা বলতে এরকম বাঁধা আসলে হয়, মানে লাইফে বাঁধার শেষ নাই, বাঁধা আসছে এরকম। আসলে এই ইন্টার পড়ার পরেও দেখা গেছে আমি শহরে গেলাম, শহরে গিয়ে এমএস কলেজে ভর্তি হইলাম অনার্সে। তা আমার আসলে এমএস কলেজে অনার্স পড়ার মতো যে টাকা পয়সা সেটা তখন আমার ছিল না। আর যার কারণে আমি আমার অনার্সটা কমপ্লিট করতে পারি না। 1 বছর পরে আমার থেকে ড্রপ আউট হয়ে যেতে হয়েছিল চাকরি বাকরি করার কারণে। তো ওই চাকরি বাকরি করার শেষ করেও আমি সবসময় আবার চিন্তা করতেছিলাম কি রে, আমি তো মনে হচ্ছে যে জীবনের থেকে আবার বিচ্যুত হয়ে যাচ্ছি। আমার যে স্বপ্ন ছিল সেটা থেকে তো মনে হয় আমি পরাজিত হয়ে গেলাম। তার মাথার মধ্যে আবার কাজ করতো, না পরাজিত হওয়া যাবে না। আবার আমি পড়াশোনা করার জন্য চিন্তা করলাম। তো পড়াশোনা করার জন্য আমি ভর্তি হয়ে গেলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুক্রবারের কোর্স, যেটা আমরা সবাই জানি শুক্রবারের কোর্স, ওইখানে আমি ভর্তি হয়ে গেলাম। ওইখানে মূলত আমি আমার আবার ডিগ্রিটা কমপ্লিট করে তারপর আমি 2 বছরের প্রফেশনাল LLB কোর্সে ভর্তি হয়ে গেলাম। তাহলে আপনার মানে অনার্স তো কমপ্লিট করতে পারেন নাই, মানে অর্থনৈতিক অবস্থার কারণে শেষমেশ আবার যুদ্ধতে আবার নেমে গেছেন, আবার ভর্তি হয়েছেন? জি, পড়াশোনা আসলে এটা কোনো সময় ছাড়ার বিষয়বস্তু না, এটা আমার মধ্যে সবসময় কাজ করে। আমি আবার শিল্প সাহিত্য এগুলো সবসময় দেখতাম, মানুষের জীবনে পড়তাম, বিভিন্ন মানুষের যে ছোটো থেকে উঠে আসার জীবন, এগুলো সবসময় ফলো করতাম।
চিন্তা করতাম তারা পেরেছে, আমি কেন পারবো না। তো আমার এটা সবসময় মাথায় থাকতো, সবসময় কাজ করতো, যার কারণে শুক্রবারের কোর্সে ভর্তি হয়েও আমি আমার এই পড়াশোনাটা চালিয়ে নিয়ে গেছি। আচ্ছা, আপনি তো একজন জীবন যোদ্ধা, আসলে জীবন যুদ্ধের মধ্যে আপনি একজন সফল একজন ব্যক্তি হিসেবে বাংলাদেশের অনেক এলাকায় গরিব ছাত্রছাত্রীরা আছে যারা অনেকেই যুদ্ধে যাওয়ার আগে হেরে যায়, তাদের মধ্যে কোনো কিছু বলার আছে কিনা? অবশ্যই বলবো। সেজন্য তো আমার তো মূলত কথাই হইতেছে যে আমি পড়াশোনাটা করলাম, পড়াশোনা করে আজকে আল্লাহর রহমতে একটা অ্যাডভোকেটশিপটা অর্জন করলাম। আর যাই হোক, অন্তপক্ষে একটা নিজের নামের আগে অ্যাডভোকেট শব্দটা যুক্ত হয়ে গেল। এটার মাধ্যমে হলো হলো কি, এটার মাধ্যমে হলো সমাজের মধ্যে একটা মেসেজ গেল। মেসেজটা হচ্ছে যে এই যে আমি ছোটোবেলা থেকে একটা পরিশ্রম করা ছেলে, আস্তে 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 ছোটো 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 স্টেপ নিয়ে 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 আস্তে আস্তে পড়তে 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 একটা পর্যায়ে যে আইন অঙ্গনের মধ্যে পা রাখলাম, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা একটা উদাহরণ সৃষ্টি, এটা সমাজের মধ্যে একটা উদাহরণ সৃষ্টি হয়ে গেল। তো যারা শিক্ষার্থীরা আছে অনেকে দেখা যায় তাদের পিতা মারা যায়, অনেক সময় দেখা যায় আর্থিক অবস্থা সমস্যা হয়, অনেক সময় দেখা যায় কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণেও সমস্যা হয়। তো অনেকে হুট করে পড়াশোনা ছেড়ে দেয় আর কি। তো এটা ছেড়ে দেওয়া ঠিক না, এটা পাশাপাশি যারা বিত্তশালী আছে তাদের থেকে হেল্প নেওয়া উচিত, অথবা সমাজের মধ্যে অনেকে মানুষ আছে যাদেরকে হেল্প করতে চাই। আপনি যদি সামনে এক পা যান, আপনাকে সমাজের মধ্যে আরেক পা সামনে দেওয়ার জন্য অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, টিচার বলেন বা সুশীল সমাজ বলেন, অনেকে আপনাকে এই হেল্পটা করবে। আচ্ছা, আপনার পেছনে যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা দেখেছি, একজন মামা একজন টিচার, জি, যাদের কৃতজ্ঞতা আপনি এখানে প্রকাশ করছেন, এবং তাদের প্রতি আর যারা সমাজের আরো অনেক বিত্তশালী আছে বা তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে বা তাদের পাশে দাঁড়ানোর জন্য যেসব অসহায় ছাত্রছাত্রীরা অকালে জড়ে যায়, তাদের প্রতি সহযোগিতা করার কোনো আপনার মেসেজ আছে কিনা? জি, প্রথমত হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে অনেকে বিত্তশালী আছে, অনেকে দেখা যায় অতিরিক্ত অর্থ সম্পদ হয়ে যাওয়ার পরে ওই টাকাটা আসলে কি করবে না করবে অনেক সময় এটাও করতে পারে না। দেখা যায় হোটেল একটা বাড়িঘর করে ফেলে। আমি মনে করি বাড়িঘর করেন, অসুবিধা নাই, আপনি গাড়ি বাড়ি যা করেন ঠিক আছে, কিন্তু সমাজের মধ্যে কতগুলো ছেলে আছে তারা পড়তে চায়, তাদের জীবনকে শিক্ষার আলো আলোকিত করতে চায়, তাদেরকে একটু হেল্প করা উচিত। তারা যদি হেল্প না পায়, নিজের থেকে আসলে উঠে আসা খুব কঠিন হয়ে যায়। তা আমার জীবনে আসলে ব্রত সামনে যে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের কোনো ছেলে বলে ওদের পাশে দাঁড়ানো এবং তাদের নিয়ে মূলত আমার কাজ করার একটা চিন্তাধারা সবসময় মাথায় থাকবে আমার। এটা আরেকটা কথা হচ্ছে, আপনার বাবা যখন মারা গিয়েছেন তখন আপনার মাথায় ছায়া চলে যাওয়ার পরে আপনার মা ওই জায়গার মধ্যে আপনাকে কতটুকু সহযোগিতা করেছেন, কিংবা কতটুকু আপনাকে অনুপ্রেরিত করেছে লেখাপড়ার জন্য? এটা আসলেই বলতে হবে, মানে আমার মায়ের অবদানটা এখানে শেয়ার করার কিচ্ছু নেই। এখানে উনি আমাদেরকে যে 4 ভাই, আমরা 2 ভাই 2 বোন ছিলাম, তাদেরকে যে মানে একটা মুরগি যেরকম তার ছেলে মেয়েদেরকে আগলে রাখে, তার বাচ্চাদেরকে আগলে রাখে, ঠিক মাও সেম আমাদেরকে এইভাবে করে আগলে রাখছেন। মানে কি বলবো, আমরা দেখা গেছে আমাদের ঘরটা ছিল আসলে খুবই একটা দুর্বল বলতে গেলে, টিনের চাল উপরে ফুটো, তাও আবার এদিকে বেড়া টেড়া দিয়ে আমরা থাকতাম আর কি। তো এই বৃষ্টির সময় দেখা যেত পানি পড়তো ঘরের মধ্যে দিয়ে, তা আমরা রাত জাগতাম, আমার আম্মা, আমি, আমার বোন, সবাই আমরা রাত জাগতাম। এরকম ঘটনা ঘটছে, অনেক সময় আমরা রাত জেগে সকাল পাঠ করছি, এরকমও আছে। তা আমরা অনেক সময় না খেয়েও থাকতে হয়েছে আসলে, এটা ঠিক যে আম্মা এটা আমাদেরকে সবসময় উনি দেখেছেন। উনি আসলে চাইলে এরকম দেখি আমরা সমাজের মধ্যে অনেক সময় হয় কি, মানে ছেলে মেয়েদের ছুড়ে দিয়ে একটা নতুন বিবাহ করে, এরকম একটা থাকে। কিন্তু আমার আম্মা ওইটা করে নাই। আমার আম্মা আমাদেরকে সবসময় আগলে রেখেছেন, আমাদেরকে সবসময় চেয়েছেন যে নতুন করে আমরা যেন বাঁচি, নতুন করে আমরা যেন নিজের দিকে মানে নিজেকে একটা আলোকিত করতে পারি আর কি। তো তার পাশাপাশি আমারও একটা চেষ্টা ছিল যে পড়াশোনাটা যেন আমি করে সমাজের মধ্যে একটা অবস্থান সৃষ্টি করতে পারি। তো আমার আম্মার অবদান আসলে এটা বলার কিছু নেই, বলতে গেলে অনেক কথা যদিও বা, কিন্তু এই স্বল্প পরিসরে বলতে চাই, মায়ের অবদান কোনোদিনও ভোলা যাবে না। আলহামদুলিল্লাহ, মানে ছেলে করছি আমার জন্য, আমি ছেলের জন্য করছি, যে দূর ফাইজি দূর করছি। ওনাকে আপনি কিভাবে পড়াইছেন, যদি এই বিষয়ে যদি একটু যদি আমি বহুত কর্ম করছি স্যার, কর্ম করিয়ে ছেলের মানুষ করছি, ছেলে মেয়ে 4 জনেরা। আমার বাবা থেকে আল ধরি আসিলাম কষ্ট করিয়ে, তো এই আমার বাইও চাই নিজেরা কষ্ট মজি।
কিভাবে কষ্ট একটা যদি শেয়ার করতেন, মানে আপনার ছেলেকে আপনি কি ধরনের কষ্ট করে এই যে কষ্ট করি আমি ডাইল বাইটি কাটা সিলাই, তারপরে গড় লিপি মাসে কর্ম খাসে করছি, ছেলে মেয়ে লেখাপড়া করাই পেলাই নিজে ধৈর্য ধরিয়ে রে মানে মানুষের বাড়িতে বাড়িতে যাই রে খাস কর্ম করছি। এই যে এখান থেকে যে একটা সম্মানী পেতে সেই সম্মানীটুকু আপনার ছেলের পেছনেই তো বিয়ে করছেন জি লেখাপড়ার জন্য, জি না? জি ছেলের একদিন আজ যদি কর্ম করি ছেলের একদিন আর সম্মানিয়ান করিব, তাই ছেলে হলো মিকে চাইয়ে কর্ময়ান করিয়ে চলাই গেছে। আজকে আপনি আপনার ছেলে একজন অ্যাডভোকেট হয়ে যে জীবন যুদ্ধ করে জি এই মুহূর্তে কি আপনি আপনার খুশি হয়েছেন কিনা আপনি? আলহামদুলিল্লাহ আজি তাই আব্বা তাকিলি অনেক খুশি হইতো। খুশি বাবা থাকলে আই যদ্দূর পাইতাম, এবার বাবার দূর এত বেশ খুশি হইতো। এবার বাবা চাহিদা হদে কি আই আর তো লেখাপড়া ন করি সেলিম লেখাপড়া করি মানুষের তো মানুষের মতন মানুষ তো আল্লাহ ইয়ান চাই আল্লাহর হাসে চাইলাম আল্লাহ ইয়ান ওই আপনার ছেলে আরো এগিয়ে যাক, বাংলাদেশের আরো বড় কিছু হোক, আপনি কি এটা কি চান কিনা? চান চাই দোয়া করেন কিনা আপনার আরো? আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি ছেলে আল্লাহ আল্লাহ যদ্দুর গজ্জি শহর